আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আর নেই, রাজনৈতিক অঙ্গনের শোক। শনিবার আসছে মৃতদেহ। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে অগ্রণী সংগঠন ছাত্রলীগ পা রাখলে ৭৩ বছরে। ২০২১ সালে 5G প্রযুক্তি ই কমার্সের যুগান্তকারী সুফলের আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। এছাড়াও সংবাদ আরো থাকছে, অপূর্ব নির্মাণ শৈলী আর ঐতিহাসিক নিদর্শন শরীয়তপুরের জমিদার বাড়ি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি। চলে গেলেন পরিচ্ছন্ন রাজনীতিক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাংককের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আরো জানাচ্ছেন রিয়াদ সুমন। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ। অসুস্থতার কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি। শুধু সংসদ নয়, এবার জীবন থেকেই চিরতরে ছুটি নিলেন প্রবীণ এই রাজনীতিক। ১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফ। জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান তিনি। স্বাধীনতার পর বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় ৪ নেতার নির্মম হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে চলে যান তিনি। ১৯৯৬ সালে দেশে ফিরে কিশোরগঞ্জ ১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১, ২০০৮, ২০১৪ এবং সবশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনেও জয়লাভ করেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। ২০১৫ সালের ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান সৈয়দ আশরাফ। ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেপ্তার হলে দলের হাল ধরেন সৈয়দ আশরাফ। ২ মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০১৬ সালে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হন তিনি। প্রবীণ এই রাজনীতিকের মরদেহ আগামী ৫ জানুয়ারি সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা আনা হবে। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সৈয়দ আশরাফের জায়গা অন্য কোনো রাজনীতিক পূরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সদ্য এমপি হওয়া রাজনীতিবিদরা। তারা বলছেন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল কলঙ্কমুক্ত। সব রাজনীতিকদের কাছে তিনি আদর্শ হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন এমপিরা। এত কিছুর পরেও কিন্তু তার রাজনৈতিক জীবন একেবারেই কলঙ্কমুক্ত। তো আমরা আজকে ওনাকে হারিয়ে গভীর শোকে আমরা আসন্ন, আমরা সবাই শোকাভূত। আশরাফ ভাইয়ের স্মৃতিচারণ করতে গেলে আসলেই বলতে হয় তিনি জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত, একজন কমিটেড একজন নেতা ছিলেন। একজন অমর কাব্যের কবির মতোই আমাদের মাঝে বেঁচে থাকবেন এই বাংলাদেশের এই সংকট উত্তরণের নেতা হিসাবে। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে কিশোরগঞ্জে। রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভিড় করেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। তাদের চোখে মুখে বিষাদের ছায়া। কিশোরগঞ্জ প্রতিনিধি শাকাউদ্দিন আহমদ রাজনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। কিশোরগঞ্জের প্রিয় মুখ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া তার জন্মভূমি। শুধু দলীয় নেতাকর্মী সমর্থকরাই নন, তার মৃত্যুতে সাধারণ মানুষও শোকে মুহ্যমান। প্রিয় অভিভাবককে হারানোর বেদনা সবার মাঝে। নিজের পিতা
মৃত্যুতে যেভাবে আমরা মানে শোকাহত হই, আমার কাছে এরকম মনে হচ্ছে। আমরা এখন অভিভাবকহীন হয়ে পড়েছি মনে হচ্ছে। সৈয়দ আশরাফের শূন্যতা অপূরণীয়। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে শুধু কিশোরগঞ্জের রাজনীতিতেই শূন্যতা সৃষ্টি হয়নি, সারা দেশের রাজনীতিতেই শূন্যতা সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ হয়েছে অভিভাবকহীন। ওনার মৃত্যুতে আমরা কিশোরগঞ্জের মানুষ যেমন অভিভাবক হারিয়েছি, রাজনীতিও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা কিশোরগঞ্জবাসী শোকাহত ও মর্মাহত। কিশোরগঞ্জ নয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে একটা উজ্জ্বল নক্ষত্র খসে পড়েছে। বেশ কয়েক মাস ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় তাকে। তার অনুপস্থিতিতেই বিপুল ভোটে জয়লাভ করেন এই নেতা। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। আজ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, সর্বোপরি মুক্তিযুদ্ধে অগ্রভাগে ছিল ছাত্রলীগ। ৯০-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক সংগ্রামে অবসরণীয় নাম ছাত্রলীগ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রোমেল। বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে প্রতিষ্ঠা করেন ছাত্রলীগ। এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন নাইমুদ্দিন আহমেদ, পরে সভাপতি হন দবিরুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন খালেক নেওয়াজ খান। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা সহ প্রগতিশীল সকল সংগ্রামে অগ্রভাগে ছিল ছাত্রলীগ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে ছাত্রলীগের ৪ নেতা তোফায়েল আহমেদ, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং শেখ ফজলুল হক মনি দেশে বিদেশে সুনাম কুড়ান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৮ থেকে ৮১ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন ওবায়দুল কাদের, যিনি বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কালের পরিক্রমায় ছাত্রলীগের নেতারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের রাজনীতিরই ফসল, ছিলেন ইডেন কলেজের ভিপি। ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী। সংসদ সদস্য হয়েছেন সাবেক সভাপতি এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, আব্দুস সোবহান গোলাপ, ইকবালুর রহিম সহ অনেকে। সাজিদ রোমেল, ২১শে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ। দেশে মোবাইল ভিত্তিক ইন্টারনেট সুবিধা 5G প্রযুক্তি ২০২১ সালের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদরা। বিভাগীয় শহরগুলোতে ইতিমধ্যে 4G সেবার সুফল পেতে শুরু করেছেন ব্যবহারকারীরা। 5G প্রযুক্তি চালু হলে ই কমার্স থেকে শুরু করে ইন্টারনেট ও অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের সেবায় যুগান্তকারী সুফল মিলবে বলে আশা করছেন প্রযুক্তিবিদরা। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাত নিয়ে শাহরিয়ার ইমনের ৩ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। অনেক প্রতীক্ষার পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে 4G সেবা চালু করে সরকার। মোবাইল ভিত্তিক এই ইন্টারনেট সেবায় প্রায় 7 Mbps গতির ইন্টারনেট সেবা মিলবে বলে জানিয়েছে আইসিটি বিশেষজ্ঞরা। আর এই গতির ইন্টারনেট চালুর পর মানুষের জীবনযাত্রার চেহারায় পাল্টে যাওয়ার আশা তাদের। কমিউনিকেশনটা আমাদের যত বাড়ছে, আমাদের স্পিডটা অবশ্যই সেটা একটা এক্সপেকটেশন হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আসলে আমরা যদি এআই নিয়ে কাজ করতে চাই বা ভিআর নিয়ে কাজ করতে চাই, যেটা আমাদের ফিউচার, সেখানে আপনাকে অবশ্যই 5G সাপোর্ট বা অতি উচ্চ গতির ইন্টারনেট প্রয়োজন হবে। এরই মধ্যে বিভাগীয় শহরগুলোতে 4G সেবার সুফল পাওয়া যাচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস বলছে, পর্যায়ক্রমে 4G সুবিধা সারা দেশে পৌঁছে যাবে। 5G সেবাও ২০২১ সালের মধ্যেই মিলবে। আশা করছি যে ২০২১-এর মধ্যে আমরা 5G চালু করতে পারবো বাংলাদেশে। সো 5G যদি চালু হয়ে যায়, 5G কিন্তু আপনার 20 Gbps পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে। তখন কিন্তু একটা মানে অভাবনীয় একটা প্যারাডাইম শিফট হবে আর কি আমাদের ইন্টারনেট ইউজার ব্যাপারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদরা বলছেন, বাংলাদেশে 5G সেবা চালু হলে যুগান্তকারী পরিবর্তন আসবে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে। হাই স্পিড অ্যাট লো কস্ট, কাজেই উচ্চ গতি আমরা 5G চাই, কিন্তু 5Gর জন্য যেন দাম বেশি বেড়ে না যায়, একই মূল্যায়নে আমাদের যেন 5G আমরা পেতে পারি।
সব মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলেও মত বিশেষজ্ঞদের। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 3 বছরেও শেষ হয়নি ঠাকুরগাঁও সদর হাসপাতাল 250 শয্যায় উন্নতির কাজ, রোগীদের দুর্ভোগ, চিকিৎসক ঔষধ সংকট। চুয়াডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, ফেন্সিডিল, অস্ত্র ও গুলি জব্দ। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। 100 থেকে 250 শয্যায় উন্নতির কাজ শেষ না হওয়া রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। করিডোর বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। ঠাকুরগাঁও প্রতিনিধি MM জসিমউদ্দিনের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। 26 কোটি 69 লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালকে 100 থেকে 250 শয্যায় উন্নীতের প্রকল্প শুরু হয়। দরপত্রের চুক্তি অনুযায়ী 2016 সালের জুনের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নির্মাণ কাজ। কর্তৃপক্ষ এ বিষয়ে কয়েক দফা চিঠিও দিয়েছে গণপূর্ত বিভাগে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজে গুরুত্ব বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুরনো ভবন অপসারণে দেরি হওয়ায় নির্মাণ কাজে বিলম্ব হয়েছে বলে দাবি করেছেন তারা। সঠিক সময়ে এগুলো বুঝিয়ে না দেওয়ার কারণে আমরা সঠিক সময়ে কাজটা শুরু করতে পারিনি। তবে আমরা আশা করছি অল্প দিনের মধ্যেই আমরা বিল্ডিংগুলো হ্যান্ড ওভার দিয়ে দেবো। এখন যেটা তাদেরকে ডিলের জন্য একটা ফাইন করা অথবা চুক্তি বাতিল করা যেতে পারে, কিন্তু এটা যদি করতে যায় দেখা যাবে যে বিষয়টি আরো জটিল হবে এবং এই স্বাস্থ্যসেবা থেকে মানুষ আরো দীর্ঘদিন বঞ্চিত হতে পারে। এই অবস্থায় হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মনে করে বলতে বলতে আপনার হসপিটালে ভর্তি হবে, হসপিটালে বসে দেখি কোনো সিট নাই, বারিন্দা থাকতেছে, কেউ বেড পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ মাঝিয়াতে থাকতেছে। স্বজনদের অভিযোগ রোগীর তুলনায় ডাক্তার কম, বেশিরভাগ সময় ওষুধ কিনতে হয় বাইরে থেকে। সকাল থেকে অপেক্ষা করতে করতে এখনো ডাক্তার আসতেছে না। 2-1টা ট্যাবলেট এখান থেকে ফ্রি পাইছি, আর বাকি সম্পূর্ণ ওষুধ আমার 900-950 টাকার ওষুধ বাইরে থেকে কিনে নিয়ে খাওয়াইতে হয়েছে। সমস্যার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নির্মাণাধীন নতুন ভবনের কাজ শেষে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হলে দুর্ভোগ কমে আসবে। ডিজি স্যার থেকে শুরু করে মিনিস্ট্রি লেভেলে কথাও বলেছি, পিডব্লিউডির সঙ্গে কথা বলেছি, যাতে একসাথে কাজটুকু হয়, যাতে আমরা সঠিকভাবে হ্যান্ডওভার নিতে পারি এবং প্রকৃত রোগীদের সেবা দিতে পারি। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার আরও আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ নেবে এমনটি প্রত্যাশা রোগী ও স্বজনদের। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। শীতের কারণে সব অঞ্চলের দরিদ্র ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর সহ বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে রয়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। কাজ মিলছে না ছিন্নমূলদের। ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। খড়কুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছে। শীত বস্ত্রের অভাবে কষ্টে রয়েছে হতদরিদ্ররা। এসব এলাকার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গত 3 দিনে রংপুরে আগুন পোহাতে গিয়ে চিকিৎসাধীন দগ্ধ 2 নারীর মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার দামুর হুদায় বন্দুকযুদ্ধে 1 জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ফেন্সিডিল, অস্ত্র ও গুলি। পুলিশের দাবি নিহত আব্দুল বারেক মাদক ব্যবসায়ী। রাত 2:30টার দিকে মুক্তারপুরের নলডাঙ্গা মাঠে এই ঘটনা ঘটে। দামুরহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, সীমান্ত থেকে মাদকদ্রব্যের একটি চালান আসার খবরে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ও বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বারেকের বিরুদ্ধে অস্ত্র, মাদক সহ 15টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শরীয়তপুরের জমিদার বাড়ি। এলাকার সুপরিচিত জমিদার খান বাহাদুর খলিলুর রহমান নির্মিত বাড়িটির নির্মাণ শৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের। বাড়িটি রক্ষণাবেক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের।
শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। শরীয়তপুর জেলা সদর থেকে মাত্র ৮ কিলোমিটার পূর্বে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের সৌন্দর্য ঘেরা শিকদার জমিদার বাড়ি। ১৯৩৪ সালে ব্রিটিশ আমলে স্থানীয় শিকদার বংশের প্রবাদ পুরুষ খান বাহাদুর খলিলুর রহমান শিকদার বাড়িটি নির্মাণ করেন। কারুকাজ করা দ্বিতল বাড়িতে আছে ১৪টি কক্ষ। কাছারি বাড়ি আর অন্দরমহলের সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। বাড়িটি মাঝে মাঝে আসি এবং মানুষের কাছে শুনি এবং আমিও নিজে দেখে গেলাম, বাড়িটা অনেক সুন্দর। এখানে প্রাচীন নিদর্শন আছে, তাই আমরা এগুলি দেখতে আসি। এটা হল জমিদার বাড়ি, এটা বিভিন্ন ধরনের লোকজন আসে দেখাশোনা করে। জমিদার বাড়ির সামনে বিশাল মাঠ, আছে বড় দুটো পুকুর, সুউচ্চ সিংহদ্বার আর সীমানা প্রাচীর। ঐতিহাসিক বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। সবাই এই জায়গায় ঘুরতে আসে, দেখে, আমরাও আসছি ঘুরতে। এটা একটা পর্যটক বা বিনোদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়, সেটা আমাদের এই এলাকার জন্য আমরা মনে করি যে একটা গর্বের। উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিক সাবিদুর রহমান খোকা শিকদার। তিনি চান বাড়িটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। এই বাড়িটাকে সংস্কার করে যতদিন আছে রাখতে চাই এবং সংস্কার 2 বার করেছি, এবারও করছি। জায়গাটির ঐতিহ্য ধরে রেখে দর্শনার্থীদের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। আফসানা নীলা, 21 টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার হলেন আবারও ডেমোক্রেট নেতা ন্যান্সি। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে হারের স্বাদ পেল লিভারপুল, 2-1 গোলে ম্যান সিটির জয়। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আর নেই, রাজনৈতিক অঙ্গনে শোক, শনিবার আসছে মৃতদেহ। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে অগ্রণী সংগঠন ছাত্রলীগ পা রাখল ৭১ বছরে। ২০২১ সালেই 5G প্রযুক্তি ই কমার্সে যুগান্তকারী সুফলের আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।